আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সুস্থ ও নিরাপদ আছো। আমি আকলিমা আক্তার, প্রভাষক অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে ঢাকা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমি মাস্টার্স শেষ বর্ষের গ্রামীণ অর্থনীতি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। তো প্রিয় ছাত্ররা, আজকে হচ্ছে বসন্তর প্রথম দিন, তাই না? তো এই জন্য তোমাদেরকে হচ্ছে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি শুরু করেছিলাম থার্ড চ্যাপ্টার গ্রামীণ অর্থনীতির। থার্ড চ্যাপ্টারে হচ্ছে এগ্রিকালচার বা কৃষি। তো সেখানে আজকে আমার আলোচনার টপিক হচ্ছে তোমার সনাতনী কৃষি ও আধুনিক কৃষির মধ্যে পার্থক্য। সনাতনী কৃষি ও আধুনিক কৃষির মধ্যে পার্থক্য। সনাতনী কৃষি ও আধুনিক কৃষির মধ্যে পার্থক্য। 2 নম্বর যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে সনাতনী কৃষি আধুনিকরণের পথে আধুনিকীকরণের পথে বাধা সমূহ। তো ছাত্ররা, চলো আমরা শুরু করি আজকের ক্লাস। আজকে যে ক্লাস যেটা হচ্ছে, প্রথম টপিকটা সনাতনী কৃষি ও আধুনিক কৃষির মধ্যে পার্থক্য। কোন কোন বিষয়ে পার্থক্য রয়েছে সেটি জানবো। সংজ্ঞাগত পার্থক্য। সংজ্ঞাগত পার্থক্য। সংজ্ঞাগত কি পার্থক্য রয়েছে? যে সনাতন কৃষি একদমই মান্দাতার আমলের যে কলা কৌশল ছিল, তখন তো কোনো টেকনিক ছিল না সেরকম অর্থাৎ প্রাচীন যে সিস্টেম চাষাবাদের, সেটি অনুযায়ী তোমার কৃষিটা পরিচালিত হতো। আর আধুনিক কৃষিতে হচ্ছে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে যে কৃষিটা যে কৃষি কাজ করা হয় সেটি হচ্ছে আধুনিক কৃষি। তো এই ছিল সংজ্ঞাগত পার্থক্য। 2 নম্বরটা হলো উৎপাদন কৌশল। উৎপাদন কৌশল কেমন ছিল? সনাতন কৃষির উৎপাদন কৌশলটা কিন্তু একদমই ভিন্ন ছিল। যেমন হচ্ছে সেখানে লাঙল, তারপরে গরু, এইগুলো দিয়ে চাষাবাদ হতো এবং দেশীয় বীজ, ঠিক আছে, তারপরে এই পদ্ধতিতে হচ্ছে চাষাবাদ করা হতো বা উৎপাদন করা হতো। এই কৌশলটা ছিল এইরকম। আর আধুনিক কৃষির যে উৎপাদন কৌশল সেটি ছিল ভিন্ন। সেটি হচ্ছে আধুনিক যন্ত্রপাতি, আধুনিক কলা কৌশল ব্যবহার করে সেখানে উৎপাদন করা হয়। 3 নাম্বার পার্থক্যটা যদি দেখি, সেটা হচ্ছে পণ্যের ধরন। তো সুপ্রিয় ছাত্ররা, হচ্ছে সনাতন কৃষির যে পণ্যের ধরন সেটি ছিল তোমার একদমই হচ্ছে জীবন নির্বাহের জন্য, অর্থাৎ খাদ্যদ্রব্য সেখানে উৎপাদন করা হতো। আর আধুনিক কৃষির উৎপাদন, যে সব পণ্য সামগ্রী উৎপাদন হতো, পণ্যের ধরনগুলো ছিল যে বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদন করা হতো। তো এটাই ছিল আধুনিক কৃষি আর সনাতন কৃষির পণ্যের ধরনের পার্থক্য। আর 4 নম্বর যে পার্থক্য, খামারের আয়তন। খামারের আয়তন কেমন ছিল? তোমার সনাতন কৃষির খামারের আয়তন ছিল হচ্ছে তোমার কেমন, ছোট ছোট অংশে ভাগ করা হচ্ছিল তখন। আর আধুনিক কৃষির খামারের আয়তনটা সেখানে হচ্ছে বড়, তুলনামূলকভাবে বড়। 5 নম্বর পার্থক্যটা হচ্ছে শ্রমের মজুরি। তোমার সনাতন কৃষিতে শ্রমের মজুরি দেওয়া হতো গড় উৎপাদনের উপর ভিত্তি করে। হ্যাঁ, শ্রমের মজুরি ছিল। সেখানে হচ্ছে নিজস্ব পারিবারিক
শ্রম দিয়ে উৎপাদনটা পরিচালিত হতো, ঠিক আছে। আর আধুনিক কৃষিতে কি হতো, তোমার প্রান্তিক উৎপাদনশীলতা অনুযায়ী শ্রমিকদেরকে মজুরি প্রদান করা হতো, ঠিক আছে। যেহেতু সেখানে হচ্ছে অনলি বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদন কার্য করা হতো। 6 নাম্বার যেটা পার্থক্য, সেটি হচ্ছে উৎপাদনের উদ্দেশ্য। উৎপাদনের উদ্দেশ্য উৎপাদনের উদ্দেশ্য কেমন ছিল? উৎপাদনের উদ্দেশ্য সনাতন কৃষিতে অবশ্যই কি তোমার জীবন নির্বাহের জন্য উৎপাদন করা হতো। সেখানে শুধুমাত্র অল্প কিছু খাদ্যদ্রব্য বিক্রি করে কিছুটা ইনকাম করা হতো। বাকিটা হচ্ছে তারা নিজেদের জীবন ধারণের জন্য উৎপাদন করত। তো উৎপাদন উদ্দেশ্য এখানে শুধুমাত্র জীবন ধারণের জন্য উৎপাদন, কোনটাতে? সনাতন কৃষিতে। আর আধুনিক কৃষিতে উৎপাদনের উদ্দেশ্যই ছিল সেখানে বাণিজ্যিক উদ্দেশ্য, অর্থাৎ মুনাফা লাভ করা, প্রফিট আর্ন করা হচ্ছে তাদের প্রধানতম উদ্দেশ্য ছিল। 7 নাম্বার যে পয়েন্টটা, সেটি হচ্ছে ঝুঁকি। ঝুঁকি তোমার সনাতনী কৃষিতে হচ্ছে কৃষকরা কি করতো না, ঝুঁকি গ্রহণ করতে চাইতো না, কারণ তাদের তো একটা প্রফিট আর্ন করার তেমন উদ্দেশ্য ছিল না, তাই না? এই জন্য সনাতন কৃষিতে কৃষকরা ঝুঁকি বহন করতে চাইতো না। কিন্তু কি কারণে ঝুঁকি বহন করতে চাইতো না? যে তারা হচ্ছে হয়তো বা ইনকাম, যদি তারা উৎপাদন করে এটা হচ্ছে ঝুঁকিপূর্ণ হলে সেটা তাদের পুরোটাই নষ্ট হয়ে যাবে, এরকম। আর তাদের হচ্ছে চাহিদাও তেমন ছিল না, শুধুমাত্র তারা ইনকাম করতো জীবন নির্বাহের জন্য, উৎপাদন করত। আর আধুনিক কৃষিতে সেখানে হচ্ছে কৃষকরা যেহেতু তাদের প্রধান উদ্দেশ্য হলো তোমার মুনাফা অর্জন, এই জন্য তারা কি করতো, ঝুঁকি গ্রহণ করতো, ঠিক আছে। 8 নাম্বার যে পয়েন্টটা, সেটি হলো পণ্য সংরক্ষণ। পণ্য সংরক্ষণের ক্ষেত্রে সনাতন কৃষিতে পণ্যের সংরক্ষণের ক্ষেত্রে অনেক সমস্যা ছিল। সেখানে শুধুমাত্র তারা পণ্য বাড়িতে সংরক্ষণ করত, ঠিক আছে। তাদের হচ্ছে আধুনিক কোনো উপায় ছিল না পণ্য সংরক্ষণ করার জন্য। তো তারা তাদের যে উৎপাদিত পণ্য সামগ্রী ছিল সেগুলো তারা বাড়িতে তোমার পণ্য সংরক্ষণ করত। তো আধুনিক কৃষিতে কিন্তু এই ব্যাপারটা ছিল না যে শুধুমাত্র বাড়িতে পণ্য সংরক্ষণ করবে, এটা না। আধুনিক কৃষিতে কৃষক শস্য উৎপাদনের পরে এই পণ্যগুলো তারা হচ্ছে হিমাগার, বা কোল্ড স্টোরে, মানে এই সব জায়গাগুলোতে তারা হচ্ছে রাখতেন কৃষকরা। এই পণ্যগুলো, তাদের উৎপাদিত পণ্যগুলো এখানে সংরক্ষণ করত গোদাম বা কোল্ড স্টোরেজ এগুলোতে। তো এটা ছিল পণ্য সংরক্ষণগত পার্থক্য। আর 10 নম্বর যে পার্থক্য, সেটা হচ্ছে বহুধাকরণ ও বিশেষায়ন। বহুধাকরণ ও বিশেষায়ন। প্রিয় ছাত্ররা, সনাতন কৃষিতে হচ্ছে পণ্য, যেহেতু তাদের খাদ্যদ্রব্য উৎপাদন করত, এক্ষেত্রে তারা কি করত, পণ্য বহুধাকরণ কিছুটা ছিল। বাট এখানে যেহেতু পুরোটাই বাণিজ্যিক উদ্দেশ্যে করা হয় আধুনিক কৃষিতে, সেখানে পণ্যের বিশেষায়ন ছিল, ঠিক আছে। 10 নম্বর যে পয়েন্টটা, সেটি হলো 10 নম্বর পয়েন্টটা হলো তোমার উপকরণের বন্টন নীতি।
উপকরণ বন্টন নীতি আধুনিক কৃষিতে ছিল হচ্ছে বাণিজ্যিকভাবে, হ্যাঁ, এটা করা হতো। আর আধুনিক সনাতন কৃষিতে কি করা হতো, এই উপকরণ দামের তেমন কোনো গুরুত্ব ছিল না সেখানে সনাতন কৃষিতে। 11 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে কৃষকের আয়। সনাতন কৃষিতে কৃষকের আয় কি তোমার কি মনে হয় যে বেশি হবে? সনাতন কৃষিতে কৃষকের আয় কিন্তু বেশি ছিল না, কারণ তারা শুধুমাত্র নিজস্ব ভোগের জন্য উৎপাদন করত। কিন্তু আধুনিক কৃষিতে শ্রমিকের কৃষকের আয়টা বেশি ছিল, কারণ তারা হচ্ছে তাদের জমিগুলো কৃষিকাজ তারা করত শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে, অর্থাৎ প্রফিট সর্বোচ্চকরণ, মুনাফা সর্বোচ্চকরণের জন্য তারা হচ্ছে উৎপাদন করত। এই কারণে আধুনিক কৃষিতে কৃষকের আয় বেশি ছিল, অনেক বেশি ছিল সনাতন কৃষির তুলনায়। তো এই ছিল সনাতন কৃষি ও আধুনিক কৃষির মধ্যে পার্থক্য সমূহ। 11টা পার্থক্য আমরা দেখলাম। আর এরপর দ্বিতীয় যে টপিকটা, সেটি আলোচনা করব। দ্বিতীয় টপিকটা হচ্ছে সনাতন কৃষির আধুনিকরণের পথে বাধা সমূহ। কি কি বাধা, অর্থাৎ সনাতন কৃষি থেকে আধুনিক কৃষিতে রূপান্তর করতে কি কি অন্তরায় ছিল, কি কি বাধা ছিল, সেই বাধা সমূহ আমরা জানব। ত্রুটিপূর্ণ উৎপাদন সম্পর্ক। উৎপাদন, ত্রুটিপূর্ণ উৎপাদন সম্পর্ক। প্রিয় ছাত্ররা, ত্রুটিপূর্ণ উৎপাদন সম্পর্ক ব্যাপারটা কেমন না? হ্যাঁ, ত্রুটিপূর্ণ উৎপাদন সম্পর্কটা হচ্ছে এরকম যে আমাদের দেশের কৃষকরা, ধনী কৃষকরা, তাদের জমি জমা যেগুলো ছিল, সেই জমি জমাগুলো তারা নিজেরা চাষাবাদ করতো না। তারা কি করতো, বর্গাচার দিত, মানুষকে দিত, হ্যাঁ, তাদেরকে তাদের জমিগুলো চাষ করার জন্য। সেই ক্ষেত্রে যখন এই চাষ, ভাগ চাষ, বর্গা চাষ, এগুলো প্রথা ছিল, তো এই ভাগ চাষ, বর্গা চাষ যখন কৃষকরা করত, তখন কিন্তু স্বাভাবিকভাবে নিজের যে একটা জিনিস, সেই জিনিসের উপরে যেমন মায়া, সেই জিনিসের উপরে যেমন আমার গুরুত্ব, অন্যের জিনিসের উপরে কিন্তু সেই জিনিসটা থাকে না। হ্যাঁ, এটাই হলো মানে তোমার একটা চিরাচরিত একটা নিয়ম। তো সেই ক্ষেত্রে দেখা যেত যে ভূমিহীন যে কৃষকরা, তারা ওই ধনী কৃষকদের জমিগুলো বর্গা নিত বা হচ্ছে ভাগ চাষের মাধ্যমে হচ্ছে তারা চাষ করত। চাষ করার ফলে তাদের কিন্তু ওই জমি নিয়ে কোনো দীর্ঘমেয়াদী কোনো চিন্তা থাকতো না যে আমার আরও ভালো করতে হবে জমিতে, আরও যদি আমি আধুনিক কৃষি, আরও যদি আমি আধুনিক কলাকৌশল ব্যবহার করতে পারি, তাহলে আমার উৎপাদন আরও হবে। তো এই জিনিসটা যে দীর্ঘমেয়াদী একটা চিন্তা জমি নিয়ে, সেটা কিন্তু এসব কৃষকদের থাকতো না। এর ফলে কি হতো যে এটাই হচ্ছে ত্রুটিপূর্ণ উৎপাদন সম্পর্ক, কারণ তার নিজের জমি না, অন্যের জমি সে চাষ করছে। ঠিক আছে, এই কারণে আধুনিকায়ন করতে কৃষকের করতো না যে আমি এই জমি কেন আমি আবার আধুনিকরণ করব। ঠিক আছে, এই যে আর এটাই হলো সনাতন কৃষি আধুনিকীকরণের অন্যতম একটা অন্তরায়, ত্রুটিপূর্ণ উৎপাদন সম্পর্ক। 2 নম্বর যেটা, সেটি হচ্ছে খামারের আয়তন। খামারের আয়তন, খামারের আয়তন হচ্ছে আমরা জানি যে সনাতন কৃষিতে খামারের আয়তন ছিল খণ্ড খণ্ড, হ্যাঁ, ও ছোট ছোট, যেখানে এই ছোট ছোট খামার, এই খামারে আধুনিক যে কলাকৌশল, আধুনিক যে টেকনিক উৎপাদনের, সেগুলো ব্যবহার করা, সেগুলো অ্যাপ্লাই করা সহজ হতো না, অর্থাৎ সেখানে করা যেত না। ঠিক আছে, তো হচ্ছে খামারের আয়তন
সেখানে একটা বড় ফ্যাক্টর কৃষি, সনাতন কৃষির আধুনিকরণের একটা অন্যতম বাধা, সেটা হলো খামারের আয়তনের জন্য একটা অন্যতম বাধা। 3 নাম্বার যেটা, সেটি হচ্ছে খামারের অবস্থান। খামারের অবস্থানটা কেমন ছিল বলতো? সনাতন কৃষিতে খামারের অবস্থান ছিল মানুষের অনেক, ধরো সহজভাবে যদি বলি, যে একজন ধনী কৃষক, তার হচ্ছে 5টা ছেলে আছে, তার জমিগুলো 5টা খণ্ডে বিভক্ত হয়েছে, সে একই জায়গায় 2 বিঘা জমিতে সে খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। পরে 1 খণ্ড জমি ওখানে এক ছেলে পেলে, সে আবার অন্য কোথাও গিয়ে আর 1 খণ্ড জমি ভাগ পেয়েছে। তো এই যে যে খামারের যে অবস্থান, অর্থাৎ একজন কৃষকের জমি এখানে 1 খণ্ড, অন্য কোথাও আরেক খণ্ড, ভিন্ন কোথাও আরেক খণ্ড, এরকম বিভিন্ন জায়গায় তার জমি থাকার কারণে এই খামারের যে অবস্থান, এই কারণেও কিন্তু আধুনিকায়ন করা পসিবল হয় না। 4 নম্বর যেটা, সেটি হচ্ছে কৃষকদের শিক্ষার মান ও কারিগরি জ্ঞান। কৃষকদের শিক্ষার মান ও কারিগরি জ্ঞান। ছাত্ররা একটা জিনিস লক্ষ্য করো, যে কৃষকদের যদি শিক্ষাই না থাকে, তাদের যদি টেকনিক্যাল কোনো নলেজ না থাকে, হ্যাঁ, তো তারা কিভাবে হচ্ছে আধুনিকায়ন করবে কৃষিকে? যদি তারা নাই, তাদের হচ্ছে সেরকম কোনো জ্ঞান না থাকে, তাদের শিক্ষা না থাকে, সচেতনতা না থাকে, তাদের যদি টেকনিক্যাল কোনো জ্ঞান না থাকে, তাহলে তারা কিন্তু অবশ্যই সেই সনাতন কৃষিতেই থেকে যাবে, তারা কিন্তু কৃষিকে আধুনিকায়ন করবে না। ঠিক আছে, এটা আমরা সহজসাধ্য একটা বিষয়, আমরা জানি যে কৃষক সব ক্ষেত্রেই হচ্ছে শিক্ষা একটা বড় ফ্যাক্টর। কৃষক অশিক্ষিত হওয়ার কারণে তারা এই আধুনিকায়ন যে ব্যাপারটা, এটা তারা বুঝে না বা করতে চায় না। এরপরে আসো 5 নাম্বার যেটা, সেটি হলো তোমার কৃষি উপকরণ সম্পর্কে তথ্যের অভাব। কৃষি উপকরণ সম্পর্কে তথ্যের অভাব। কৃষকরা কৃষি উপকরণ সম্পর্কে তাদের কাছে যে তথ্য থাকা দরকার, সেই তথ্যগুলো থাকতো না। অর্থাৎ তারা এই যে উপকরণ, অর্থাৎ উন্নত বীজ, সার, কীটনাশক কোথায় কম দামে পাচ্ছে বা কোথায় কম দামে দিচ্ছে, হ্যাঁ, বা ভালো মানের বীজটা কোথায় পাওয়া যাচ্ছে, বা কোন টেকনিক ব্যবহার করে উৎপাদনটাকে আরো ভালো বা যুগোপযোগী করা যায়, সেটা সম্পর্কে তাদের এই যে একটা যে নলেজ, হ্যাঁ, এই জিনিসটা তাদের মধ্যে ছিল না। যার কারণে এই তথ্যের বিভ্রাটের কারণে কৃষকরা কিন্তু আধুনিকরণের একটা অন্যতম অন্তরায় বা বাধা। হ্যাঁ, 6 নাম্বার যেটা, সেটি হচ্ছে তোমার উন্নত কলা কৌশল সম্পর্কে কৃষকের মনোভাব। উন্নত কলা কৌশল সম্পর্কে কৃষকের মনোভাব। উন্নত কলা কৌশল সম্পর্কে কৃষকের তেমন মনোভাব কিরকম ছিল? বিরূপ ছিল। কারণ তারা তারা কোনো ঝুঁকি নিতে চাইতো না। উন্নত কলা কৌশল আবার কোথায় পাবো, এটা একটা ঝামেলা মনে করতো। তারপরে হচ্ছে উন্নত কলা কৌশল রিস্ক হবে, হ্যাঁ, এই যে এই বিষয়গুলোর কারণে হচ্ছে তাদের মনোভাবটাই এমন ছিল যে উন্নত কলা কৌশল ব্যবহার করলে না জানি কত ঝামেলা, না জানি কত হ্যারাস। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে তাদের এই মনোভাবের কারণে আধুনিকরণে একটা বাধা সৃষ্টি হয়। 7 নম্বরটা হচ্ছে তোমার অনুন্নত গ্রামীণ অবকাঠামো। অনুন্নত গ্রামীণ অবকাঠামো।
অনুন্নত গ্রামীণ অবকাঠামো। তোমার অনুন্নত গ্রামীণ অবকাঠামো, আমরা জানি যে গ্রামীণ রাস্তাঘাট যেগুলো সেগুলো হচ্ছে অনেকটাই অনুন্নত। সেখানে দেখা যায় যে তোমার পাকা রাস্তা নাই, কাঁচা রাস্তা, বৃষ্টি হলে সেখানে অনেক খারাপ অবস্থা হয়ে যায়, হ্যাঁ, অনেক অনেক জায়গাতে। তো এই অনুন্নত, অর্থাৎ সেখানে হচ্ছে সে তারা যে সংগ্রহ করবে কোথাও গিয়ে উন্নত কলা কৌশল সংগ্রহ করবে, সেটা তারা পারে না, হ্যাঁ। অনুন্নত গ্রামীণ অবকাঠামোর কারণে তারা যে কৃষি উপকরণগুলো সেগুলো সংগ্রহ করতে পারে না ঠিক মতো। তাদের এই ওই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক সমস্যা হয়। এই কারণে কিন্তু আধুনিকরণে একটা অন্যতম বাধা সৃষ্টি হয়। 8 নম্বর যেটা, সেটা হচ্ছে মূলধনের অভাব। মূলধনের অভাব এবং ত্রুটিপূর্ণ বিপণনের কারণে আধুনিক কলাকৌশল গ্রহণের সুযোগ কম। তো প্রিয় ছাত্র, দেখো, মূলধনের অভাব যদি থাকে এবং ত্রুটিপূর্ণ থাকে যদি বিপণন ব্যবস্থা বাজারজাত করতে, হ্যাঁ, তাদের সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু তারা আধুনিক যে কলাকৌশল রয়েছে, আধুনিক যে কৃষি, সেটা তারা অ্যাকসেপ্ট করতে নারাজ থাকে। এরপরে আসো 9 নম্বর যেটা, ঝুঁকি গ্রহণের অনীহা। তোমার আধুনিকরণের আরেকটা অন্যতম বাধা হচ্ছে, সেটা হচ্ছে তারা কৃষকরা কি করতে চায় না, ঝুঁকি গ্রহণ করতে চায় না। ঝুঁকি নিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, বা তারা আধুনিক যে কলাকৌশল রয়েছে সেই সম্পর্কে জ্ঞান আহরণ করবে, বা সেই যন্ত্রপাতিগুলো তারা কালেক্ট করবে, এটা তারা অনেক বেশি, এবং সেই আধুনিক যে কৃষি রয়েছে সেটা আধুনিকরণের ক্ষেত্রে তারা ঝুঁকি মনে করে যে এটা গ্রহণ করলে হয়তো বা আমরা অনেক ঝুঁকির মধ্যে পড়বো। হ্যাঁ, লাস্ট, কৃষি শিক্ষার সুযোগ কম। কৃষি শিক্ষার সুযোগ কম। কৃষকের কৃষি বিষয়ক যে শিক্ষাদান, সেটারও অনেক প্রতিবন্ধকতা রয়েছে। সেটার সুযোগটা তাদের কাছে সহজে তারা পায় না। এই কারণে হচ্ছে আধুনিকরণে তাদের বাধা রয়েছে, কৃষি আধুনিকরণে বাধা রয়েছে। কৃষি উপকরণের অভাব এবং ত্রুটিপূর্ণ বন্টন ব্যবস্থা। এই পয়েন্টের দিকে একটু লক্ষ্য করো যে কৃষি উপকরণের অভাব। কৃষকের কৃষি উপকরণ পাওয়ার জন্য আধুনিক যে কৃষি উপকরণ রয়েছে, বীজ, সার, কীটনাশক, এই যেগুলো সেগুলো হচ্ছে তারা সহজে ওই কৃষি উপকরণগুলো তারা পায় না, হ্যাঁ। আর যদি সরকার কিছু কৃষি উপকরণ দেয়ও, সেখানে হচ্ছে দেখা যায় দালাল, মধ্যস্বত্বভোগী, হ্যাঁ, দুর্নীতি, স্বজনপ্রীতি। এই কারণে হচ্ছে কৃষক যারা আসলেই নিডি, যাদের দরকার, তারা এই সুবিধাটা পায় না। এই কারণে হচ্ছে তোমার আধুনিকীকরণে একটা অন্যতম বাধার সৃষ্টি হয়। তো এই ছিল যে সনাতন কৃষির আধুনিকরণের পথে বাধা সমূহ। তো আজকের আলোচনা আমার এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ।